আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এখনো অসীম শূন্যতা রংপুরের শহীদ আবু সাইদের পরিবারে। হাহাকার বাবা মকবুলের। হত্যাকারী 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগে যেমন ছিল এখনো সেই ধারাবাহিকতা বজায় থাকবে জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি। বাতিল হলো শেখ হাসিনা ও শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পরিবার সদস্যদের বিশেষ নিরাপত্তা। স্বার্থপরের মতো দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা, তার কারণেই মহাসংকটে আওয়ামী লীগ মনে করেন বিএনপি নেতারা। এবং পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। লোডশেডিং বাড়ার আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার পুলিশের আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চান। আদালত তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারায় তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান। এই ঘটনায় 18 আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাটে আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী 16 জনের নামে এবং অজ্ঞাত 30 থেকে 35 জনকে আসামি করে মামলা দায়ের করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, পরে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। শহীদ আবু সাইদ এবারের অবিস্মরণীয় গণ অভ্যুত্থানে অসীম সাহসিকতার জন্য এক নামে পরিচিতি দেশ জুড়ে, এমনকি বিদেশেও। রংপুরে তার গ্রামের বাড়ি গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ অনেকেই, এখনো যাচ্ছেন, কিন্তু দুঃসহ বেদনার কঠিন স্মৃতি আর অসহায়ত্ব যেন কাটছেই না শহীদ আবু সাইদের পরিবারের। রংপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পীরগঞ্জ থানা সদর থেকে খুব বেশি দূরে নয় বাবনপুর, মাইল 5। বাইসাইকেলে 30 মিনিট, অটোরিকশায় যাওয়া যায় তারও কম সময়ে। সারা দেশের রাজনৈতিক অরাজনৈতিক অনেকেরই গন্তব্য এখন এই গ্রাম। ছেলের এই ছবি দেখেননি আবু সাইদের বাবা মকবুল হোসেন। বাড়িতে টেলিভিশন, হাতে স্মার্ট ফোন নেই তার। প্রিয় সন্তানের কবর পাহারা আর পরিষ্কার করেই এখন দিন কাটে তার। দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন অনেক মানুষ আসেন আবু সাইদের কবর দেখতে। বাবা মকবুল হোসেনকেও দেখেন তারা, তাদের সাথে কথা বলেন আর কাঁদেন মকবুল, যা ছুঁয়ে যায় অন্যদেরও। আমার ছেলে হত্যা করছে, সেই ছেলের যেন সুনির্দিষ্টভাবে যারা দোষী তাদের যেন বিচার হয়। এখনো সামর্থ্যহীন আবু সাইদের পরিবার। উপার্জনক্ষম কেউ নেই। বড় এক ভাই দিনমজুরি করেন, তার সংসারেও দৈনতা। আবু সাইদ শহীদ হওয়ার পর বাবনপুরের এই বাড়িতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, কিন্তু পরিবারটির সচ্ছল স্বাবলম্বী হওয়ার বন্দোবস্ত এখন হয়নি। চাওয়া পাওয়ার এমন কিছু নাই, আর 10 সকলে আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এমন একটা কথা হলো কি যে আমার দিকে যেন সরকার যেন সুনজরে দেখে। আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। 2টি মাটির ঘর নিয়ে আবু সাইদদের বাড়ি।
তার চারপাশ ঘিরে সিসি ক্যামেরা বসিয়েছে স্থানীয় প্রশাসন। মোবাইল অ্যাপসে তা পর্যবেক্ষণ করা হচ্ছে। কবরের পাশে আছে গ্রাম পুলিশের পাহারা। গ্রামবাসীরা শুনেছিলেন ঢাকা থেকে আসা কেউ কেউ গ্রামে আবু সাইদের পরিবারকে নতুন বাড়ি করে দেবে। কেউ বলেছিলেন ভাইদের চাকরি দিয়ে পরিবারটির অভাব ঘোচানো হবে। এসবের কিছুই এখনো হয়নি। মকবুল হোসেন অবশ্য তার সন্তানের আত্মত্যাগের বিনিময়ে কিছুই চান না, বরং ছেলে হারিয়েও গর্বে দেশের পরিবর্তনে বেশ খুশি তিনি। যদিও টিউশনির টাকা দিয়ে পরিবারটি চালাতেন শহীদ আবু সাইদ। আমরা যারা জানি যে আবু সাইদের ত্যাগের কারণে বাংলাদেশ নতুন মাত্রা পেয়েছে, এই দেশ আবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে, সেই মানুষেরা জানি না যে আবু সাইদের পরিবার রংপুরের নিভৃত এই গ্রামে কেমন আছে। আবু সাইদের বাবা বলছিলেন ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি নতুন এক মাত্রার স্বাধীনতা পেয়েছেন, জানিয়ে গর্বিত তিনি, এবং তার এই গর্ব যাতে ভবিষ্যতের বাংলাদেশ শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী হয়। কারামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, বামনপুর, পীরগঞ্জ, রংপুর। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের হত্যাকারীদের ফাঁসি চাইলেন মা ও বাবা। কোটা সংস্কার আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে ধানমন্ডিতে ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। অভিযোগের অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। চাই এর একটা উপযুক্ত শাস্তি আনা, যারা খুন করেছে তাদের ফাঁসি আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি সেই আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগে যেমন ছিল এখনো সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, ভারতের সাথে কোনো প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে দেশটি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিনি বলেন, ভারত থেকে 3 দফায় $736 কোটি ঋণ পাবার কথা ছিল, যার মধ্যে $180 কোটি পাওয়া গেছে। বাকিটাও বিভিন্ন প্রকল্পের জন্য ছাড় করার কথা জানিয়েছে দেশটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের বিশেষ নিরাপত্তা বাতিল করে অধ্যাদেশ জারি করেছে সরকার। গতরাতে ওই রহিতকরণ অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে জাতির পিতা পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 পুরোপুরি বাতিল হলো। ওই আইন অনুযায়ী এর আগে বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, তাদের সন্তান সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং টিউলিপ সিদ্দিকী রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পেতেন। গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার জারি করা রহিতকরণের অধ্যাদেশে বলা হয়েছে, কেবল একটি পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনটি করা হয়েছিল, যা সুস্পষ্ট বৈষম্য। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বর্তমান অন্তর্বর্তী সরকার সব বৈষম্য দূরীকরণে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছে। তাই ওই বিশেষ সুবিধা কাউকে দেওয়ার আর প্রয়োজন নেই। শেখ হাসিনার অতীত ইতিহাস স্বার্থপরের মতো দেশ থেকে পালানো বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। শেখ হাসিনা বিগত 15 বছরে এত অন্যায়, অবিচার, দুর্নীতি করেছেন যে জনরোষ থেকে বাঁচতে 5ই আগস্ট তাকে দেশ থেকে পালাতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যাত্রাবাড়ি এলাকায় ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত কয়েকটি পরিবারের সদস্যদের দলের পক্ষ থেকে সহায়তা তুলে দিতে গিয়ে তিনি একথা বলেন। 25 জেলায় ডিসি নিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে রদবদলে আবারও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আস্থাভাজন ও সুবিধাভোগীরা পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে বলেও জানান দলের এ মুখপাত্র। যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন, দেশের মানুষের কল্যাণ করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। তিনি বাংলাদেশেই থেকেছেন। শেখ হাসিনার অতীত ইতিহাসও পালানো, এখনো তিনি পালিয়ে চলে গেছেন। কারণ এত অন্যায় করেছে, এত অপরাধ করেছে, তার কোনো শেষ নাই। একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা বইছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার থাকে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে সংকটে ফেলার পাশাপাশি বাবার রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দেশের জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই পূর্ণতা পাবে ছাত্র জনতার আন্দোলন। এটিএন বাংলার টকশো ইস্পাহানী মির্জাপুর শুভ রাত্রিতে এসব কথা বলেন তিনি। টকশোর সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও মুক্তির আন্দোলন এখনো শেষ হয়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। মজলুম সংগ্রামী মানুষ হিসাবে আজকে হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় এটিএন বাংলার জনপ্রিয় এই আলোচনা অনুষ্ঠানে রাজনীতির নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জোরালো ভূমিকা রেখেছেন সাবেক ছাত্রনেতা এনি। 40 বছরের বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতায় সাবেক এই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে দল ও নিজের রাজনীতি শেষ করে দিয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, উনি পদত্যাগ করেছেন, কিন্তু কেন তাকে পালিয়ে যেতে হলো? ওনার বাবার যে রাজনীতি, সেই রাজনীতিকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন। ওনার রাজনীতি, নিজের রাজনীতি নিজেই শেষ করেছেন। বাংলাদেশের মানুষকে, জাতিকে একটা বিপদের মধ্যে রেখে গিয়েছেন। আওয়ামী লীগকে কবর দিয়েছেন। বিএনপির কেউ দখল চাঁদাবাজিতে জড়ালে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে দলটির মিডিয়া সেলের এই সদস্য সচিব বলেন, প্রয়োজনে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া হবে। কোন কর্মী, কোন নেতা কি কাজটুকু করছে, তার জন্য আমার কতটুকু ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনে যাচ্ছি এবং যাব। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো কালেকশনে জড়িত হয় অথবা কেউ যদি কোনো লুটের সঙ্গে জড়িত হয়, কোনো সুযোগ নাই। আমাদের দলের পক্ষের বা দলের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি থাকে, তার সঙ্গে আমরা কোনো সম্পর্ক রাখবো না। এটা পার্টির সিদ্ধান্ত, এটা দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার নির্বাহী পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অশুভ শক্তি দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। সমন্বিত উদ্যোগ নিয়ে এদের রুখে দিতে হবে। মুক্তির আন্দোলন কিন্তু আমাদের শেষ হয়নি। সেই মুক্তির আন্দোলন যদি শেষ করতে হয়, তাহলে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমাদের গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এবং একই সাথে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের আর্থিক খাতে যে সংস্কার প্রয়োজন, আমাদের যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সমস্ত জায়গাকে যেখানে অন্যায় এবং অবিচারের জায়গা হিসেবে তৈরি করা হয়েছিল, সেগুলিকে আমরা সংস্কার করে যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমরা মনে করব আমাদের মুক্তি হলো, মুক্তির আন্দোলন আমাদের শেষ হয়েছে। প্রাণবন্ত আলোচনায় শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে ফেসিবাদ বিরোধী জাতীয় সরকার গঠনের পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চায় বিএনপি। একটা পার্লামেন্ট গঠন করব, এটা জাতীয় সরকারের রূপরেখা হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর নেতারা বন্ধ কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ার পরেই আজ সকাল 8টা থেকে নিয়ম মাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা গেছে। কারখানা কর্তৃপক্ষ জানায় সকালে শ্রমিকরা সব কারখানায় প্রবেশ করেছে, উৎপাদনও শুরু করেছে। এখন পর্যন্ত কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে কারখানাগুলোর সামনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন। গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে নির্বাচন কমিশন যে আপিল করেছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন। আবেদনে বলা হয়েছে, আপিল মামলা পরিচালনা করতে ইসি আগ্রহী নয়। এ কারণে হাইকোর্টের রায়ের আলোকে এখন গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানান গণসংহতি আন্দোলনের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। তার প্রত্যাশা, খুব দ্রুতই গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গণসংহতি আন্দোলন 2019 সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করলে নির্বাচন কমিশন সেই আবেদন নাকচ করে দেয়। কমিশনের ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে 2019 সালের 11 এপ্রিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেন। 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। ওই রায়ের বিরুদ্ধে 2022 সালের 6 জুন আপিল দায়ের করে নির্বাচন কমিশন। গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোন রকমের আইনগত বাধা রইল না। পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সোমবার সন্ধ্যা 6:30টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়। বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট আগে থেকে বন্ধ থাকলেও সচল ছিল তৃতীয় ইউনিটটি। এবার সেটিও বন্ধ হয়ে গেল। এই ইউনিট থেকে প্রতিদিন 200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। ইউনিটটিতে জ্বালানি তেল সরবরাহের হাইড্রোলিক অয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারণেই উৎপাদন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, যা ঠিক করতে 2 সপ্তাহ সময় লাগতে পারে। তৃতীয় ইউনিটের অপর পাম্পটিও দীর্ঘদিন ধরেই বন্ধ। বৈষম্যহীন অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট নিশ্চিত করতে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সারা দেশের অডিটর, সুপার ও অ্যাকাউন্টস অফিসাররা। রাজধানীর সেগুনবাগিচায় সিজিএ ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় অডিটর পদে 2 ধরনের গ্রেডে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের জন্য হাইকোর্টের রায় এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মতামতের পরিপ্রেক্ষিতে অডিটর পদকে 2018-এর 23 ডিসেম্বর থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সাথে সুপার পদকে 10ম থেকে 9ম এবং অ্যাকাউন্টস অফিসারদের পদকে 9ম থেকে 10ম গ্রেডে বাস্তবায়নের দাবিও জানানো হয়। এর আগে গত 3 দিন ধরে এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে সারা দেশ থেকে আসা অডিটররা। এ সময় কাঙ্ক্ষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে ফিরে যাবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার রোবেদ আমিন ও প্রশাসন পরিচালক ডাক্তার ফজলে রাব্বির পদত্যাগ দাবি করেছেন বৈষম্যের শিকার চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, নার্স, কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে বিগত সরকারের সময়ে সুবিধাভোগী স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বাতিল সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে শুধুমাত্র তাদের অনুসারীরাই সব সুযোগ সুবিধা ভোগ করেছেন। দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা। ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়নকৃত এবং পরিচালক প্রশাসন চলতি দায়িত্ব হিসাবে পদে পদায়নকৃত সহ বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের
গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। খুলনায় নির্মাণাধীন 10 তলা ভবনের ছাদ থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক মারা গেছেন। মহানগরীর বয়রা মহিলা কলেজের বিপরীতে পাশে নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় মাচা ভেঙে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানান, দুর্ঘটনার পর অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত আশরাফুলের বাড়ি খুলনার দৌলতপুর এবং রাব্বি ও মামুনের বাড়ি পঞ্চগড় জেলায়। অসংখ্য ড্রেজার আর শত শত বালুবাহী পালখেড, নিয়মিত বালু উত্তোলন, অবাধে বিক্রির এই বিশাল আয়োজন নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর বিভিন্ন চরে। যদিও চলতি বছরে শুধু কাতলার চর বালু মহালের ইজারা দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই চলে এসব অপকর্ম। নরসিংদীর প্রতিনিধি বেনজির আহমেদ বেনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবারও বর্ষা মৌসুমের শুরু থেকেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দিয়েছে ভাঙন আতঙ্ক। আগেই নদীগর্ভে বিলীন হয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান সহ নানা স্থাপনা। এরপরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। ফলে মেঘনার আব্দুল্লার চর, মাঝের চর ও শাহের খোলা সহ বেশ কয়েকটি অঞ্চল রয়েছে ভাঙন আতঙ্কে। মাটি কাটতে কাটতে মনে করেন যে গ্রামের অনেক ক্ষতি হইতেছে। আমরা নদী ভাঙন কবলে পড়ে আমরা খুব কষ্টে আছি। এবছর 14.5 কোটি টাকার বালু মহলটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। প্রভাবশালীদের ছত্রছায়ায় নিয়ম ভঙ্গ করে নদীর বিভিন্ন অংশে 30টি চুম্বক ড্রেজারের মাধ্যমে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন তারা। প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ বর্গফুট বালু উত্তোলন করা হয়। 2 টাকা 40 পয়সা দরে এর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইজারাদার জানান, কার্যাদেশে শর্ত লেখা থাকলেও দেশের সর্বত্র চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। বাংলাদেশে ইউরোপ পর্যন্ত কোন জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে হয়, লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। তবে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জানান, শর্ত ভাঙলে ইজারা বাতিলের কথা। আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা, অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়, সেই সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। আমরা সেই সকল ব্যবস্থাগুলিও তাদের বিরুদ্ধে আমরা সেক্ষেত্রে গ্রহণ করব। রায়পুরার চরাঞ্চলের লাখো মানুষের বসতি সহ ফসলি জমি রক্ষা, নদী ভাঙন রোধ ও অবৈধ বালু উত্তোলন কার্যক্রম বন্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। যদিও মামলা, হামলা আর নির্যাতনের ভয়ে এতদিন মুখ খুলতে রাজি হননি তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো 13,910 কেজি মুরগির ডিম। বেনাপোল কাস্টমসের চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষা নিরীক্ষা শেষে সোমবার বিকেলে ডিমগুলো বন্দর ছেড়ে গেছে। সব শুল্ক দিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য পড়েছে 60 টাকা। ডিমের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার হাইড্রোল্যান্ড সলিউশন আর রপ্তানি করেছে ভারতের শ্রীলক্ষ্মী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এর আগে একই পথে 2023 সালের 5 নভেম্বর 61,950 পিস মুরগির ডিম আমদানি করা হয়। একসময় দেশের প্রধান অর্থকরী ফসল ছিল সোনালী আঁশ পাট। দিন দিন দাম কমে যাওয়ায় পাট চাষে অনীহা এসেছে ঝিনাইদহের কৃষকদের মাঝে। এবছর খরাসহ নানা কারণে এর ফলন বিপর্যয় হয়েছে, বাজারেও নেই কাঙ্ক্ষিত মূল্য। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পাট জাগ দেয়া থেকে শুরু করে শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের চাষিরা। খরা ও আবহাওয়া অনুকূলে না থাকায় বিপর্যয় ঘটেছে ফলনে। অন্যান্য বছরের তুলনায় বীজ বপন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত খরচ হয়েছে বেশি। বর্তমান বাজার দরে পাট বিক্রি করে লোকসানের মুখে পড়ছেন চাষিরা। বাজারে প্রতিমণ পাট 2,500 থেকে 3,000 টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় সরকারি ন্যায্য মূল্য নির্ধারণের দাবি চাষিদের। খরার কারণে
পাটের ফলন কম। 1 বিঘা হইতে পাট বেশি হলো পারো, খাটো খাটো পাট হয়েছে, 7 মনে বেশি পাচ্ছেন। বাঁচার কোনো লাইন নেই, কৃষক ধ্বংস, বিনাশ। পাট হয়তো ছোট ছোট, পাট যদি লম্বা হয়তো তাহলে পাট বিঘা 12 থেকে 15 মন ফলন হইতো, কিন্তু পাট হয়তো 3 থেকে 4 হাত। সারের যে দাম, ওষুধের যে দাম, শ্রমিকের যে দাম, তাতে পাট উৎপাদন করে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। অন্যদিকে প্লাস্টিকের ব্যবহার কমানো ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদেশে পাট রপ্তানির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যদি পাটের দাম বাড়তো তাহলে কৃষক বাঁচত, আমরাও বাঁচতাম। পাট চাষে বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তাদের মতে সরকারিভাবে পাট কেনা শুরু হলে কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। সরকার একটা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে পাট ক্রয় করে, ইতিমধ্যে সরকারিভাবে পাট ক্রয় শুরু হবে। আশা করা যায় যে তারা তাদের ন্যায্য মূল্য পাবে এবং তাদের যে ক্ষতি সেটা পুষিয়ে উঠতে সক্ষম হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 22,500 হেক্টরের বেশি জমিতে পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। চাষ হয়েছে 21,446 হেক্টর জমিতে, আর প্রতি বিঘায় ফলন হয়েছে 8 থেকে 10 মণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে রাতে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার অঞ্চলে 7 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে 13 পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান 3-এ। এর আগে দুদল সবশেষ মুখোমুখি হয় মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালে 58 দিন আগে। সে ম্যাচে 1-0 গোলে জিতে শিরোপা জেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল অধিনায়ক লিওনেল মেসিকে। এরপর আর তিনি মাঠে ফিরতে পারেননি। আলবিসেলেস্তাদের জন্য দুঃসংবাদ, এবার ইনজুরিতে পড়েছেন ম্যাক অ্যালিস্টারও। রাত 8টায় মুখোমুখি হবে দুদল। উয়েফা নেশনস লিগে বেলজিয়ামকে 2-0 গোলে হারিয়েছে ফ্রান্স। লিওয়ে এমবাপ্পেকে বিশ্রামে রেখেই একাদশ সাজান কোচ দিদিয়ের দেশম। আগের ম্যাচে ইতালির কাছে হারায় কিছুটা চাপে ছিল ফ্রান্স, তবে 29 মিনিটে কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলের ধারা ধরে রেখে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেন ওসমান দেমবেলে। আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে নরওয়ে। 9 মিনিটে ফেলিক্স হর্ন মিরের পর নরওয়ের দ্বিতীয় গোলটি আর্লিং হল্যান্ডের। অস্ট্রিয়ার হয়ে 1 গোল করেন সাবিৎজার। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। এখনো অসীম শূন্যতা রংপুরের শহীদ আবু সাইদ পরিবারে হাহাকার। বাবা মকবুলের হত্যাকারী 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক আগে যেমন ছিল এখনো সেই ধারাবাহিকতা বজায় থাকবে, জানালেন অর্থ উপদেষ্টা। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি, বাতিল হল শেখ হাসিনা ও শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা। স্বার্থপরের মতো দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা, তার কারণেই মহাসংকটে আওয়ামী লীগ, মনে করেন বিএনপি নেতারা। এবং পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, লোডশেডিং বাড়ার আশঙ্কা। এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।